ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকার চায় অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে এই লিকার চায় চুমুক দিয়ে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন ব্রাত্য বসু। এই নাটক, লিখিত নাটক পড়ার অভ্যেসটা বাংলায় ছিল না, কিন্তু আপনি লেখালেখি শুরু করার পরে দেখেছি যে আমরা নাটক পড়তে শুরু করেছি। আপনার নাটক সমগ্রগুলো বেরোচ্ছে, কোনোটায় সুনীল গঙ্গোপাধ্যায় ভূমিকা লিখছেন, কোনোটায় জয় গোস্বামী ভূমিকা লিখছেন, কবিরা পছন্দ করছেন, সে তো আছেই, তাতে কবিতার এলিমেন্ট আছে, অনেক কিছু আছে। তা আপনি সম্প্রতি একটা নাটক লিখেছেন, হয়তো বছর 3 হলো এরম বেরিয়েছে, ওইটা লিটল ম্যাজিন মেলা থেকে আমি একটা স্টল থেকে চিন্তা বলে ছোট প্রকাশনী, তার থেকে একটা কিনেছিলাম। সেটা হচ্ছে যে দস্তয়েভস্কির জীবন নিয়ে আপনার লেখা, ফিওদর দস্তয়েভস্কির জীবন নিয়ে লেখা। তা সেইটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন আমাদের। না, ফিওদর দস্তয়েভস্কিকে নিয়ে আমার নিজের খুব প্রিয় লেখক। এবার আমি তার লেখা প্রথমত, আমি তো রাশিয়া জানি, রুশ জানি না, রাশিয়ান জানি না। তো আমি যখন পড়তে শুরু করি তার লেখা ইডিয়েটের একটা অনুবাদ আমাদের বাড়িতে ছিল। পরে তো দেখলাম ইডিয়েট আমাদের কুরোসাওয়া ছবি করেছেন। তো ইডিয়েট পড়ে আমি আমার ছোটবেলায় আমি আধা শব্দে বুঝেছিলাম তা না, কিন্তু আমার হন্ট করছিল। ওই শুরু থেকে একটা মৃগী রুগী একটা লোক, সে ট্রেনে করে যাচ্ছে, তারপর ওই মহিলার সঙ্গে সম্পর্ক, বাবাকে নিয়ে ওই রকম একটা মানে ঘৃণা, মানে পুণ্যময় কথা, সব মিলিয়ে আমাকে দস্তয়েভস্কি পরে যখন পড়লাম, বিশেষত যখন ব্রাদার কারামাজভ পড়লাম, পরে আমি ওনার পূর্ণ শক্তি ব্যাপারটাকে বুঝতে পারলাম। কম বয়সে অনেক সময় আমরা অজ্ঞতা থেকে অনেক কিছু নাকচ করি, আসলে বুঝতে পারছি না। বুঝতে না পারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্যও আছে। রোমারোরা জাঁ ক্রিস্তফ পড়তে গেছিলাম, আমার কাছে পুরোটা ব্যাপার দুর্বোধ্য লেগেছিল। আবার যখন আমি ওয়ার্ডস পড়ি, মানে সাত্রের আত্মজীবনী, সেইটা আমার কাছে খুব ভালো লেগেছিল। শব্দ, একটা হলুদ মলাট ওয়ার্ডস আমার বাড়িতে ছিল, আমার মনে আছে। সেটা নিয়ে আমি খুব মানে কষ্ট করে পড়তে শুরু করি আর কি। দস্তয়েভস্কির জীবন যখন পরবর্তী ক্ষেত্রে পড়ি, দস্তয়েভস্কির ওই যে মানে বিশেষত ওকে জার তুলে নিয়ে গিয়ে ওই ছোট বয়সে বন্দুকের সামনে দাঁড় করাচ্ছে, একটা ফলস ট্রায়াল নিয়ে যাচ্ছে, যে মানে চোখে ফেটটি বেঁধে দেওয়া হবে, বন্দুক তোলা হবে, সিগন্যাল দেওয়া হবে, বন্দুকের গুলিও চলবে, কিন্তু এটা আসলে ফলস গুলি। কিন্তু ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, দস্তয়েভস্কি বলছেন আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে বন্দুক তোলা হচ্ছে, আমি তো বুঝতে পারছি আমার সামনে মৃত্যু। ও তো আর জানে না যে এটা একটা মক ট্রায়াল চলছে। বলছি ওই যে ওর অভিজ্ঞতা, ওই জীবনের অভিজ্ঞতা ওকে বদলে দেয়। তারপর সাইবেরিয়ায় ও বন্দী হয়ে ওই এতগুলো বছর কাটায়, এবং ওখানে ওর যে প্রায় দান্তের লেখার মতো যে নরক বর্ণনা দস্তয়েভস্কি করেছেন ওই জেলখানায়, সেসব আমার নাটকে এসছে। একটুখানি আপনি পড়ে শোনাবেন এইটা থেকে? ও হ্যাঁ, ফিওদর থেকে যদি একটু পড়ে শোনান। ইতিমধ্যেই বাঙালি পাঠক এই বইটাকে গ্রহণ করেছে, এই নাটকটা কিন্তু এখনো প্রযোজিত হয়নি। দাদাকে চিঠি লিখছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওর মনোলগ। মানে স্টেজে দাঁড়িয়ে একটা লোক একা একা কথা বলছে। বেলিনস্কি আমার সম্পর্কে বলেছেন, মাত্র একটা বই লিখে এত অল্প বয়সে খ্যাতির এবং তুঙ্গে ওঠার দ্বিতীয় কোনো নজির রুশ সাহিত্যে নেই। এমনকি ইভান তুর্গেনিভের মতো লেখকও আমার পেছনে পেছনে ছায়ার মতো ঘুরছে, যা দেখে বেলিনস্কি সহজে বলছেন, ও তোমার প্রেমে পড়ে গেছে ফিওদর। কিন্তু মিখাইল, যে খ্যাতি ওরা আমার উপর চাপিয়ে দিয়েছে তা কতটা যথার্থ আমার তাতে সন্দেহ আছে। কতদিন আমি এটা বইতে পারবো আমি জানি না। এ ক্রমাগত লেখা, কাজ করে যাওয়া, অনুরাগীদের সঙ্গে দেখা করা, কাজের মিটিং করা, অভিজাতদের পার্টিতে যাওয়া, আমার ভেতরের একটা অংশ না এসব খুবই চায়, আর একটা অংশ এসবে বেঁকে বসে, বিদ্রোহ করে। মনে হয় সব কিছু চাই না, এই করতালি আমি চাই না, এই সব কিছু নিয়ম মাফিক আগে থেকে সব কিছু ছক বাঁধা হয়ে থাকা এই জীবন আমি চাই না। আমার থেকে থেকে মনে হয় একটু বিশ্রাম যদি আমি পেতাম, একটু বিশ্রাম। অন্যদিকে অহংকার করতে আমি খুব ভালোবাসতাম। হঠাৎ করে রেগে উঠতে, বদমেজাজ দেখাতে, চিৎকার করে অসভ্যতা করতে। সেই সঙ্গে আমার ভেতরে একসঙ্গে বাস করতো এক তীব্র উচ্চাকাঙ্ক্ষা। মিখাইল, আমি কি নার্ভের রুগী হয়ে যাচ্ছি, মৃগী রুগী? আমাদের চিকিৎসক পিতার মতো আমি কি একজন অসুস্থ মনোবিকারগ্রস্ত মানুষ হয়ে যাব ক্রমশ মিখাইল? জটিল, উন্মাদ এবং মনোবিকলিত ভাবলেও আমার ভয় লাগে। আমাকে মিস পানায়েভা সেদিন বলেছিলেন, তোমার একটু সতর্ক হয়ে চলা উচিত ফিওদর। এই অপ্রত্যাশিত সাফল্য নাকি আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। হতেও পারে,
আমার উপর যে খ্যাতির বোঝা ওরা চাপিয়ে দিয়েছে তা কতখানি খাঁটি তা নিয়ে আমারও সন্দেহ আছে। কতদিন এটা চলবে আমি জানি না, কিন্তু আমি যে সচ্ছল অবস্থায় বাঁচতে চাই, ভদ্রভাবে বেঁচে থাকার জন্য হাতে প্রচুর টাকা চাই, এই নির্দিষ্ট সময় লেখা লিখে জমা দেওয়ার চাপ, এ আমি আর নিতে পারি না। বাহ, রক্ত মাংসের প্রিয় দরকে আপনি তো একদম তৈরি করছেন, মানে মানুষের আলো আঁধারি, মনের আলো আঁধারিকে আপনি প্রকাশ করছেন। হ্যাঁ, ঠিকই যে নাটকটা আরও এখনো থিয়েটার হয়নি। যখন থিয়েটার হবে আমার ধারণা কিছু লোক হয়তো দেখবেন। এখন সবসময় নাটক তো থিয়েটার করলেই, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে নাটক তো পড়ার অভ্যেস নেই আমাদের এখানে তেমন। কিন্তু এটা সবাই পড়ছেন, কিন্তু মানে আমরা তো পড়ে খুব উত্তেজিত, এবং তরুণ কবিরা পড়ছেন, এটা আমি আপনাকে জানাই যে মেলা থেকে করছেন, খুব পড়ছেন, অনেকের মুখে শুনেছি প্রিয়দরের কথা। এটা তো সত্য ভাদুরী আশ্চর্য একটা ফরওয়ার্ড লিখেছে। হ্যাঁ, সত্য ভাদুরী এখানে একটা বড় ভূমিকা লিখেছে। সত্য ভাদুরী চিরকালই আপনাকে একটু বেশি ভালোবাসেন, একদম ছোটবেলা থেকে দেখছি 30-35 বছর ধরে স্যাস পত্রিকায় আপনাদের নাটক ছাপতেন যখন। হয়তো কম বয়স থেকে আমাকে দেখেছে, এবং যেহেতু আমার নাটক ইনফ্যাক্ট প্রথম সত্যদা ছাপিয়েছেন, ফলে ভেতরে ভেতরে কথা ভাবেন যে আমি আসলে ওরই আবিষ্কার। সেটা ভাবা তো ভালো, ভাবতে দেওয়া ভালো। না, শুরুটা আপনাদের সত্যদা সত্যি মানে আপনি শেখর সমাদ্দার, হরবর্ষা জুড়িদের টানা চেপে গেছেন, ইন্দ্রাশিস ডায়েরি, সত্যদা সবাই। হ্যাঁ, শেখরদা বা হরদার নাটক তারও আগে থেকে বেরোচ্ছে, কিন্তু আপনি সব থেকে ছোট। কিন্তু না, আমি বলছি যে সত্যদা যে স্যাস যে কাগজটা করেছিলেন বা করে চলেছেন, সেই সময় যখন বিশ্বায়নের আগে আমি বলছি, যখন এইরকম এত তুমুল এই ঢেউ এসে আছড়ে পড়েনি আমাদের ওপর, মানে আমি কি পড়বো আর কি দেখবো বুঝতে পারছি না, এই সময়টা যখন ছিল না, তখন স্যাস পড়াটা খুব অবশ্য কর্তব্যের মধ্যে ছিল। হ্যাঁ, স্যাসটা খুব। হ্যাঁ, এখন তো প্রায় লোকে কি পড়ে, লোকে উল্টে বোধহয় চলে যায়, উল্টে চলে যায় না, নাটক পেলে সেরকম প্রবন্ধ পেলে পড়ে বই হয়তো পড়ে। আমাদের ওইটি চ্যালেঞ্জ যে ভাই তোমাকে পড়িয়ে নিতে হবে, তোমাকে দেখিয়ে নিতে হবে। হ্যাঁ, এইটা আমাদের মনে হয় প্রাথমিক চ্যালেঞ্জ হওয়া উচিত। অবশ্যই আপনার ওই রকম মোটা ব্রাত্যজন বার করেন, তাও তো খুঁজে খুঁজে নাটকের লোকেরা পড়েন, থিয়েটার পড়েন, সবাইকে সেটা আপনার মতো হয়তো ইনকর্পোরেট করতে সাহিত্য এবং থিয়েটার দুটোই ভালোবাসেন, না সেই রকম লোকেরা পড়েন। আশ্চর্য সব লেখা। শেষ করতে হচ্ছে, কিন্তু ব্রাত্য বসুর সঙ্গে কথাবার্তা একটা এপিসোডে তো শেষ হবার নয়। ওর এত দিকে এত রকম বিস্তৃতি সাহিত্যকর্মের, সৃষ্টিকর্মের, ফলে আরও একটা এপিসোডে, আরও একদিন তার মুখোমুখি আমরা হব। আপাতত অনেকটা সময় তিনি দিয়েছেন, তার জন্যে ব্রাত্য বসুকে আমাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। নমস্কার।